আসসালামু আলাইকুম। ভুটানের প্রধানমন্ত্রী শেরিং টোবগে তিনি বাংলাদেশ সফরে ঢাকায় এসে পৌঁছেছেন। অনেকে ভাবতে পারেন ভুটানের মতন একটি ছোট্ট রাষ্ট্র, তার প্রধানমন্ত্রী বাংলাদেশ সফরে এলেন, তাকে নিয়ে এত গুরুত্বের সঙ্গে আলোচনার কি আছে? তার এই সফরটি যে অনেক বেশি গুরুত্বপূর্ণ ভূ রাজনৈতিক দিক থেকে বা ভারতকে কেন্দ্র করে, সেটি আমরা বুঝতে পারি যখন কিনা আমরা দেখি ভুটানের মতো রাষ্ট্রের বা সরকারের প্রধানমন্ত্রী শেরিং টোবগেকে বাংলাদেশের সরকার প্রধান, খোদ প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস নিজে স্বাগত জানান বিমানবন্দরে গিয়ে। অনেকে হয়তো মন্তব্য করতে পারেন যে এটা হয়তো খামখেয়ালিপূর্ণ কাজ হয়েছে, প্রধান উপদেষ্টা বেশি আন্তরিকতা দেখানোর জন্য গিয়েছে, বাংলাদেশ সরকারের একটা খামখেয়ালিপূর্ণ কাজ হয়েছে। কিন্তু আমরা তো প্রোটোকল সম্বন্ধে কম বেশি অনেক কিছুই জানি। ভুটানের প্রধানমন্ত্রীকে স্বাগত জানানোর জন্য কি একজন উপদেষ্টাই যথেষ্ট ছিল না, অথবা সরকারের সিনিয়র সচিব পর্যায়ের কেউ? আমাদের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস তো গত 15 মাসে 14-15-12 বেশিবার বিদেশ সফরে গেছেন। কোন রাষ্ট্রে, কোন দেশে তাকে কে কোন পর্যায় থেকে রিসিভ করেছেন সেও তো আমরা জানি। হতে পারে অনেকে বলতে পারেন যে আমাদের প্রধান উপদেষ্টাকে কোনো রাষ্ট্র নেগলেক্ট করেছে, অবহেলা করেছে, ইগনোর করেছে, হয়তো বলতে পারেন তর্কের খাতিরে। কিন্তু যেভাবেই বলুন, ভুটানের প্রধানমন্ত্রীকে প্রধান উপদেষ্টা বা বাংলাদেশের প্রধানমন্ত্রী গিয়ে রিসিভ করবেন, এটা একটু হলেও অস্বাভাবিক। তাহলে কি কারণে গুরুত্বপূর্ণ সেটি এবার আসি। একটু মনে করিয়ে দিই যে দক্ষিণ এশিয়ার দেশগুলোতে ভারত তার অনেক ধরনের এজেন্ডা বাস্তবায়ন করে ভুটানের মাধ্যমে। প্রশ্ন উঠতে পারে, ভুটানের মাধ্যমে কেন ভারতের বার্তা বাংলাদেশ সরকারের কাছে পৌঁছে দিতে হবে? অন্য কোনো মাধ্যমেও তো ভারত তার বার্তাটি পৌঁছে দিতে পারত বা পারে। যৌক্তিক প্রশ্ন। এ কথাও আমরা জানি। এর পরিপ্রেক্ষিতে বলতে হবে যে ইতিহাস বলে ভারতের ইচ্ছা এবং এজেন্ডার বাইরে আবার ভুটান কিছু করে না। তাহলে ভুটানের প্রধানমন্ত্রী কেন এলো, এটাও আমরা বুঝতে পারছি। নিশ্চয়ই ভারতের সম্মতির বাইরে ভুটান এই মুহূর্তে টালমাটাল রাজনৈতিক পরিস্থিতিতে উত্তেজনাপূর্ণ বাংলাদেশ সফরে আসবে না। এসেছে তো, সেক্ষেত্রে অবশ্যই আবারও বলতে হবে বিহাইন্ড দ্য স্ক্রিন অনেক কিছু চলছে। সে কারণেই প্রধান উপদেষ্টার এত বেশি আতিথেয়তা প্রদান করা। আমাদের একটু মনে রাখা দরকার যে 71-এর 4 ডিসেম্বর বাংলাদেশকে প্রথম স্বীকৃতি দিয়েছিল ভুটান, তার নিজের ইচ্ছায় না, আগে ভুটানকে দিয়ে স্বীকৃতি দেওয়ার মাধ্যমে ভারত 6 ডিসেম্বর বাংলাদেশকে স্বীকৃতি দিল। এর পাশাপাশি আমরা এই কথাও বলতে পারি যে ভুটান কি এমন গুরুত্বপূর্ণ দেশ, যদি আমরা আমাদের যে আলোচনার বিষয়বস্তু তার বাইরে গিয়েও প্রশ্ন তুলি যে তাকে এইভাবে গুরুত্বের সঙ্গে দেখতে হবে বাংলাদেশ সরকারকে। কি বলা হচ্ছে যে ভুটানের প্রধানমন্ত্রীর সঙ্গে যে দ্বিপক্ষীয় বৈঠকগুলো হবে, সেখানে বাণিজ্য, বিনিয়োগ, যোগাযোগ, শিক্ষা, পর্যটন, সাংস্কৃতিক, ক্রীড়াসহ বিভিন্ন ক্ষেত্রে সহযোগিতার বিষয়গুলো নিয়ে আলোচনা হবে। এগুলো গতানুগতিক। এগুলো যে রাষ্ট্রের প্রতিনিধি অন্য কোনো রাষ্ট্রে গেলে এই সব বিষয় নিয়ে আলোচনা হয় এবং 3টি চুক্তি ও সমঝোতা স্মারক সই হবে। কি এমন চুক্তি ভুটানের সাথে? আমরা আবারও একটু গত বুধবার অজিত দোভাল, ভারতের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা এবং আমাদের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা ডক্টর খলিলুর রহমানের মধ্যে যে বৈঠকটি হয়েছে, সেই বৈঠকের কথা একটু মনে করে দিতে পারি আবারও। এবং সেখানে কি আলোচনা হয়েছে, কি হতে পারে, স্পষ্টভাবে কোনো গণমাধ্যম বা বিশ্লেষক শক্ত রেফারেন্স দিয়ে এগুলো তুলে না ধরলেও আমরা নানান পর্যায়ের থেকে যা কিছু শুনতে পেরেছি আপনাদের সামনে তুলে ধরেছি। এর আগের কন্টেন্টে অজিত দোভাল এবং ডক্টর খলিলুর রহমানের মধ্যে করে যে বৈঠক, তাতে কী ইস্যু এসেছে বা ডক্টর খলিলকে অজিত দোভাল কী বার্তা দিয়ে দিয়েছে আলোচনা করেছি। তারপর একটু মনে করিয়ে দিই,
পাকিস্তানের সঙ্গে মাত্র 6 মাস আগেও ভারতের যে একটা পুরোদস্তুর যুদ্ধ পর্যন্ত হলো, সেই পাকিস্তানের যে সামরিক কর্মকর্তারা, সরকারের বিভিন্ন পর্যায়ের উচ্চপদস্থ কর্মকর্তারা ক্ষণে ক্ষণে দফায় দফায় বাংলাদেশ সফর করছে, সেই বিষয়টি ভারত ভালো চোখে নেয়নি। এবং পাকিস্তানের সঙ্গে বাংলাদেশের যে সহযোগিতা, মানে প্রতিরক্ষা খাতে যে সহযোগিতা বাড়ানোর কথা বলা হচ্ছে, সেটি যে ভারতের নিরাপত্তা অ্যাপারেটাসকে বিচলিত করছে, সেই বিষয়টি নিশ্চয়ই তুলেছে। এবং নির্বাচন ইস্যুতে নিঃসন্দেহে কথা হয়েছে, সেটি অংশগ্রহণমূলক নির্বাচন ভারত কতটা চায়, আবার এই মুহূর্তে বাংলাদেশে অন্তর্বর্তী সরকার আওয়ামী লীগকে বাদ দিয়ে যা যা কিছু করার চেষ্টা করছে, এসব বিষয়ে আলোচনা হয়েছে। এবং শেখ হাসিনা ইস্যু তো রয়েছেই, বার্তা সবগুলোই দেওয়া হয়েছে। আমি এর আগের কন্টেন্টে বেশ বিস্তারিত তুলে ধরেছিলাম, নতুন করে আর কিছু বলার নেই। এবং পরবর্তীতে আমরা দেখলাম যে এর আগে থেকে সব কিছু ডিজাইন করা। ভুটানের প্রধানমন্ত্রী শেরিং টোবগে তিনি বাংলাদেশ সফরে এসেছিলেন। প্রথমে অনেকখানি ধাক্কা খেলেন, তাকে যেভাবে রিসিভ করা হলো। অতএব রাজনৈতিক সমীকরণ অনেকখানি বদলে যাচ্ছে, এ কথা মোটামুটি বলা যেতে পারে। সেই সমীকরণ কোথায় গিয়ে দাঁড়াবে সেটিও অনেকের ভাবনার বাইরে থাকতে পারে। এবং অবশ্যই এই যে নভেম্বর এবং ডিসেম্বর খুবই খুবই ক্রুশিয়াল সময় বাংলাদেশের জন্য, এমন অনেক কিছু ঘটে যেতে পারে যা অভাবনীয়। এবং আবার একটু মনে করে দিই আরেকটি কথা, যুক্তরাষ্ট্রের সঙ্গে ভারতের যে শিথিল সম্পর্ক সেটি উষ্ণতায় গিয়ে পৌঁছা। এবং সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা এত অঘটনের পর এসে যখন আন্তর্জাতিক গণমাধ্যমকে বলেন যে 5 আগস্ট আন্দোলন বা গণ অভ্যুত্থানের পেছনে যুক্তরাষ্ট্রের কোনো হাত ছিল না, সেটি আমাদেরকে একটু ভাবিয়ে তোলে আসলে বিষয়টি কী, সমীকরণটি কোন দিক থেকে কীভাবে গড়াচ্ছে। 15 মাস যখন কেটে যাচ্ছে, আর 2-1 মাস ওয়েট করতে নিশ্চয়ই আমাদের খুব বেশি বেগ পেতে হবে না। অনেক কিছু বোঝা যাবে অভ্যন্তরীণ, আঞ্চলিক এবং আন্তর্জাতিক রাজনীতির ক্ষেত্রে বাংলাদেশ